আজকে মূলত আমরা এসএসসি চলতরিত অধ্যায় ফিজিক্সের চলতরিত অধ্যায় থেকে যে বিভব পার্থক্য সংক্রান্ত যে সমস্যাগুলো থাকে সাধারণত, যে কোনো একটা নির্দিষ্ট পোরশনের মধ্য দিয়ে কী পরিমাণ বিভব কাজ করছে বা কী পরিমাণ বিভব কাজ করছে এই ব্যাপারগুলো বের করতে বলা হয়। যে একটা সাপোজ এখানে কত বিভব কাজ করছে, এখানে কত বিভব, কি আসলে বিভব হচ্ছে ইলেকট্রনের উপরে একটা প্রেশার, যেই প্রেশারের কারণে বিদ্যুৎ সেই রোধের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। তো বিভব পার্থক্য এবং বিভবের মাঝে ডিফারেন্সটা কোথায়, বাচ্চারা কনফিউজড হয়ে যায়। আসলে বিভব বলে কোনো জিনিস ডিফাইনই হয়নি, মূলত যা হয় সব বিভব পার্থক্য। এবং গতদিন এই ব্যাপারটা আমি খুব ক্লিয়ারলি বলেছিলাম যে আমরা যখন ভি ইকুয়াল আই আর ইকুয়েশনটা লিখি, এটা আসলে বিভব নয়, বরং এটা বিভব পার্থক্য। কারণ ওহমস ল যদি আমরা একটু খেয়াল করি সেক্ষেত্রে কেমন ছিল, এমন ছিল এই প্রান্ত ছিল ভি এ এবং এই প্রান্ত ছিল ভিবি। আমরা কিন্তু এইভাবে ডিফাইন করেছিলাম আই প্রপোর্শনাল ভি এ মাইনাস ভিবি, পরবর্তীতে এটাকেই কিন্তু ভি লিখেছিলাম, যার অর্থ হচ্ছে যেটাকে আমরা বিভব বলছি সেটা আসলে বিভব নয়, বরং বিভব পার্থক্য। এবং এই জায়গা থেকে আমরা আলটিমেটলি কি প্রুফ করি, আই ইকুয়াল ভি বাই আর, সেখান থেকে প্রুফ হয় ভি ইকুয়াল আই আর, মানে ক্রস গুণন করলে যা হয়। তার মানে এটা বিভব নয়, বরং এটাই বিভব পার্থক্য। তাহলে এই জিনিসটা কি বের করবে, ভালো করে খেয়াল করো, সূত্রেই সব রয়েছে, সূত্রে এটা ভালো করে খেয়াল করো। এই ভি যদি এইভাবে ডিফাইন হয় ভি এ মাইনাস ভিবি, তাহলে ভি এ কি, সাপোজ এখানে একটা বর্তনী লাগানো ছিল, মানে এখানে একটা বর্তনী নয় ব্যাটারি সংযোগ করা ছিল, সাপোজ এটা 220 ভোল্ট ছিল। তাহলে আমি কি বলেছিলাম যে যেখানে বাধা থাকবে সেখানে ভোল্টেজ ড্রপ হবে, বাধা না থাকলে তো ভোল্টেজ ড্রপ হবে না। ভোল্টেজ কেন দেয়া হয়, কারণ ও বাধা আছে, ইলেকট্রনগুলো বাধাকে অতিক্রম করতে পারছে না। খুব ক্লিয়ারলি শুনতে হবে এবং খুব ভালোভাবে বিশ্বাস করতে হবে কথাগুলো। এখন এখান থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভিকে আমরা ডিফাইন করেছি ভি এ মাইনাস ভিবি। তো সাপোজ এখানে 220 ভোল্ট বিভব দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এই জায়গায় কোনো জায়গায় বাধা নেই। বাধা কোথায় রয়েছে, বাধা রয়েছে মূলত এখানে এসে। তাহলে এই পর্যন্ত অর্থাৎ ওই রোধের আগে পর্যন্ত ভোল্টেজ কত থাকবে, 220 থাকবে। সাপোজ এই বাধাকে অতিক্রম করতে খরচ হয়ে গেল, যাই খরচ হোক না কেন, যেটাই খরচ হোক না কেন, আমরা এখানে গিয়ে দেখলাম যে আসে আসলে 200, কত আছে বাবা, 200। তো বাধার আগে ছিল 220, বাধার পরে ছিল 200। তাহলে এ আসলে কত খরচ করেছে, এ আসলে খরচ করেছে এই পরিমাণ, অর্থাৎ ভি এ মাইনাস ভিবি পরিমাণ। তার মানে কি 220 মাইনাস 200, দ্যাট মিনস 20। তার মানে এর মধ্য দিয়ে ইলেকট্রন যেতে বা এর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে কি পরিমাণ ভোল্টেজ খরচ হচ্ছে, 20 ভোল্ট খরচ হচ্ছে। এবং এই 20 ভোল্ট আসলে কে, এ। কারণ দেখো ভি এ মাইনাস ভিবি, তার মানে কি 220 মাইনাস 200, কমে যাচ্ছে কত, 20। এই 20কে বলা হয় ভোল্টেজ ড্রপ, বা এটাকেই মূলত বলা হয় বিভব পার্থক্য, যেটা আসলে কোন ইকুয়েশন দিয়ে বের হয়, এই ইকুয়েশন দিয়ে বের কথা। ভি ইকুয়াল আই আর যখনই তুমি লিখবা, যার অর্থ হচ্ছে তুমি ভোল্টেজ বের করছো না, বরং মানে তোমার ভোল্টেজ ডিফারেন্স যেটা বা বিভব পার্থক্য যেটা, দ্যাট মিনস ওই একটা যন্ত্র তার মধ্য দিয়ে ইলেকট্রন পার করতে কি পরিমাণ ভোল্টেজ খরচ করছে সেটা বের হচ্ছে। ওই একটা যন্ত্র তার মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো করাতে কি পরিমাণ ভোল্টেজ সে নিচ্ছে, কি পরিমাণ ভোল্টেজ সে খরচ করছে সেটা বের হচ্ছে। ওকে, আমাদের এই একটা সার্কিট দেয়া হয়েছে, এটা হচ্ছে 15 ভোল্ট ব্যবহার করা হয়েছে এবং এটাকে বলা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা R4। এই যে সার্কিটটা রয়েছে আমাদেরকে বর্তনীর তুল্যরোধ বের করতে বলেছে এবং R3 ও R4 এর বিভব পার্থক্য কত, সেটা বিভব পার্থক্য মানে ভি বের করতে হবে আমাদেরকে, কারণ ভি মানেই ভি এ মাইনাস ভিবি। ওহমস ল এভাবেই লেখা ছিল, ভি ইকুয়াল বা ভি প্রপোর্শনাল তোমার আই প্রপোর্শনাল ভি এ মাইনাস ভিবি। ভি এ মাইনাস ভিবিকেই তো আসলে ভি লিখেছি আমরা। আচ্ছা ঠিক আছে, এখন বর্তমানে আমরা এই সার্কিটগুলো দেখে অভ্যস্ত নই, আমরা সার্কিট এভাবে বুঝতে একটু কষ্ট হয়। তো আমি কি করি, সার্কিটটাকে একটু ভিন্নভাবে আঁকাই। আমরা কোন সার্কিট দেখে অভ্যস্ত, আমরা যে এই সার্কিট দেখে অভ্যস্ত, এই যে এই পর্যন্ত এভাবে যাবে, তাই না, তারপরে এখান থেকে যা হয় হবে। তো আমরা কি করলাম, যে এই যে এখান থেকে এই পর্যন্ত যা ছিল এখান থেকে এই পর্যন্ত তাই, মানে এখান থেকে এতটুকু আমি কি করলাম, এতটুকু পর্যন্ত দিলাম। এই প্রান্তই এ, তার মানে এই প্রান্ত এ, একটু পেছনে দিচ্ছি, এই প্রান্ত এ। আচ্ছা, এই এ প্রান্ত থেকে কয় ভাগ হয়েছে দেখো তো, এদিকে এক ভাগ, এদিকে এক ভাগ, 2 ভাগ হয়েছে, তাই না। তাহলে তুমি এখন এখানে 2 ভাগ করো, ক্লিয়ার, 2 ভাগ করেছো, ওকে। 2 ভাগের একটা ভাগে R1, ওটাই সামনের দিকে গিয়ে R2,
দেখো তো এর মধ্যে কোনো ভাগ আছে? আর না, না, এক ভাগ এদিকে গিয়েছে। সাপোজ এটা দেখো ভালো করে, R1, আবার একটু সামনের দিকে গিয়ে R2। বাবা এটাকে যদি আমরা এইভাবে ডিরেক্ট এভাবেও দিতাম তো ক্ষতি হতো কিচ্ছু। একটা বিদ্যুৎ এই দিক থেকে এইদিকে যাওয়ার, ডিরেক্ট যাওয়ার মাঝে কোনো ডিফারেন্স নাই, একই কথাই তো, তাই না? আমি গতদিন এই ব্যাপারগুলো বলেছিলাম তোমাদেরকে। আচ্ছা, তাহলে আমরা কী করলাম, এটা R1, তাহলে এটা সাপোজ R1, এটা কত 4, ওটাই সামনের দিকে গিয়ে R2, তাহলে এটা সাপোজ R2, এটা কত 6, এবং ওইটার সাথে দেখো এটা কি প্রান্ত, R2, এটা হচ্ছে B প্রান্ত, এটা কি প্রান্ত পাবো, B, রাইট? R1 পার হয়ে B, তাহলে R1 পার হয়ে B, এই প্রান্তটা কি C, তাহলে নাম দিলাম আমি C। কোনো সমস্যা? আচ্ছা, তাহলে একটা প্রান্ততে দুইটা রোধ ছিল, একটা প্রান্ততে দুইটা রোধ ছিল, আমি দিয়ে দিলাম। এইভাবে সার্কিট করবা, তাহলে সমাধান করতে পারবা, তাছাড়া কিন্তু ভুল হবে। আর একটা প্রান্ত কীভাবে ছিল, এইভাবেই গেল, গিয়ে কোথায় লেগেছে, সিতে। আর একটা প্রান্তে কয়টা রোধ আছে, একটাই, সেটা কত, R4, তাহলে আর একটা প্রান্ত তো এটা ছিল, তাহলে এটা হচ্ছে সেই R4, এবং কোথায় গিয়ে লেগেছে, সিতে। তো আমরা এটাকে একটু সামনের দিকে এদিকে নিলাম, এইভাবে দিলাম, তাতে কোনো সমস্যা আছে? একই কথাই কি নয়? এখান থেকে ডিরেক্টলি সিতে দেওয়া আর এখান থেকে এইভাবে নিয়ে গিয়ে দিয়ে এখান থেকে তার ডিফারেন্স কোথায়, একই কথাই তো, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের। আর এইদিকে কি হয়েছে, সি প্রান্ত থেকে আর একটা তার বের হয়েছে, তাহলে সি প্রান্ত থেকে সাপোজ এটাকেই তুমি সি ভাবতে পারো। বাবা এখানে দেখো ডিরেক্টলি এইভাবে নিয়ে আসা আর এইভাবে নিয়ে আসার কি ডিফারেন্স, একই কথাই তো, তাই না? একই কথা নয় কি? তোমার সৌন্দর্যের জন্য এইভাবে নিয়ে আসলাম বোঝার ক্ষেত্রে। এই প্রান্তটা কি সি, সি থেকে কি হয়েছে, আরও একটা সি থেকে আর একটা তার বের হয়েছে, রাইট? ওখানে কি R3, তাহলে এই যে বের হলো এটা কি, এটা হচ্ছে R3, তার মান কত দেয়া আছে 5, এবং R5 এর শেষ প্রান্ত ঘুরে কোথায় এসে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে, ঘুরে কোথায়, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে, ওকে? এবং R5 এর পরের প্রান্তটা কি D, তাহলে এই প্রান্তটা হচ্ছে আসলে D। মানে এই সার্কিট হচ্ছে আসলে এই সার্কিট। এখন এটা বোঝা সহজ। তো তোমরা প্রথমেই চিন্তা করবা যে সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে সেটা একটু আঁকিয়ে নিতে। হ্যাঁ, তো এইটা আসলে এটাকে যেভাবেই দেয়া থাক না কেন এটা একটু কনফিউজড করবে তোমাদেরকে। এখানে হয়তো বুঝতে পারছো, বাট এর চেয়ে কঠিন যখন থাকবে তখন তো আসলে বুঝতে পারবা না। সুতরাং সবগুলো সার্কিট যেমনই থাকুক না কেন তুমি এই প্রসেস অবলম্বন করবে। আমি সবগুলো সার্কিট এই কয়েকদিন 3 দিন বা 4 দিন এটা করাবো, তো আমি 3 দিনের মতো করাবো, এটা সার্কিট অভ্যাস হয়ে যাবে তোমাদের, ওকে? এবং দেখো আমি সত্যি কথা বলি যে কোনোবারই কোশ্চেন সম্পূর্ণটা কঠিন হয় না বা সম্পূর্ণটা সহজ হয় না। তাহলে অল্প অধ্যায় করাটা একটু রিস্কি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। কেমন ক্ষেত্রে? তুমি চলচলিত অধ্যায় করেছো, দেখা গেল যে গতি অধ্যায় থেকে পানির মতো অঙ্ক দিয়েছে, চলচলিত অধ্যায় থেকে যে রাজ্যের কঠিন অঙ্ক। কোশ্চেন এরকমই হয়, 100% সোজাও হবে না, 100% কঠিনও হবে না। কোশ্চেন করে কীভাবে তারা করে, কোশ্চেনের মধ্যে 40% সহজ বা 30% সহজ থাকবে, একদম সহজ, আর 30% হয়তো থাকবে খুব কঠিন, আর 40% দেবে মিড লেভেলের। তাহলে তুমি যে অধ্যায়গুলো করেছো হতে পারে সে অধ্যায় থেকে সবচেয়ে কঠিন দিয়েছে। সুতরাং একটু গুরুত্ব দিয়ে পড়তে হয়। যদি কেউ চলচলিতই করতে চাও তাহলে ভালো করে পড়তে হবে, ওকে? ভালো করে পড়তে হবে। আর চলচলিত অধ্যায় থেকে সাধারণত তেমন কোনো কঠিন কোশ্চেন হয় না, কিন্তু একটু চিন্তা ভাবনা করে যদি পড়ো তাহলে খুব ভালো রেজাল্ট হবে কিন্তু, ওকে? R3 ও R4 এর বিভব পার্থক্য কত? তার মানে R3 কোথায়, এই যে এটা হচ্ছে R3, আর R4 কোথায়, এটা হচ্ছে R4। এইটার বিভব পার্থক্য আর এটার বিভব পার্থক্য কত এটা বের করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা এখন শুনে নাও, যে যদি কোনো সার্কিট এমন থাকে এরকম, বাবা এইটাই এখন যেটা বলবো সেটা যদি বোঝো তার মানে তুমি সব বুঝছো, ওকে? সাপোজ এখানে 220 ভোল্ট দেওয়া হলো। আচ্ছা, এই আমি আরও একটা কথা বলেছিলাম যে পুরো সার্কিট ঘুরিয়ে আসতে আসতে সম্পূর্ণ ভোল্টেজ কী হয়ে যাবে, খরচ হয়ে যাবে। দ্যাট মিনস এই যে 220 এখানে দেওয়া হচ্ছে, কিছু পরিমাণ এ নেবে আর কিছু পরিমাণ এ নেবে, নিয়ে 220 হয়ে যাবে খরচ। দ্যাট মিনস এ যদি 100 নেয় তার মানে এ হচ্ছে 120 নেবে, এই মিলিয়ে কত হচ্ছে 220, দ্যাট মিনস 220ই হবে। এবং করলে এটাই আসে, তোমরা বিশ্বাস না হলে তোমরা আমার মূল বইয়ের টপিকে দেখো, আমি এগুলো ব্যাপার খুব ভালো করে বুঝিয়েছি তোমাদেরকে ওখানে। এখন তার এতটুকু সময় আমি পাবো না, তাই না? এখন তো সৃজনশীল সলভ করাচ্ছি। তো পুরো সার্কিট ঘুরিয়ে আসতে আসতে সমগ্র ভোল্টেজ কী হয়ে যাবে, খরচ হয়ে যাবে। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যদি 100 হয় এখানে যাবে 120, ওকে? এটা কার উপর ডিপেন্ড করবে? এটা রোধের উপর ডিপেন্ড করবে, এটা তড়িৎ প্রবাহমাত্রার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন আমাদেরকে যদি বলে যে এই জায়গায় ভোল্টেজ কত, অর্থাৎ এ কত ভোল্টেজ খরচ করছে, এ কি 220 খরচ করতে পারবে? না। এ যদি একাই 220 খরচ করে
তাহলে এ বিদ্যুৎ আর যাবে কি দিয়ে, কারণ ভোল্টেজ বাকি থাকতে হবে, কারণ এখানেও তো বাধা রয়েছে। তাহলে আমাদেরকে বলল যে সাপোজ এটাই R3 কী পরিমাণ ভোল্টেজ খরচ করছে বা এর বিভব পার্থক্য কত, এটা তোমাকে বললো এর বিভব পার্থক্য কত, এটা তোমাকে বললো যে বিভব পার্থক্য কত। তাহলে বিভব পার্থক্যের ইকুয়েশন কি, V = IR, আমাদের ইকুয়েশন কি ছিল, I = V/R, তাহলে V = কী হবে, IR হবে। তাহলে তুমি যদি কোনো একটা নির্দিষ্ট পোর্শনের ভোল্টেজ বা বিভব পার্থক্য বের করতে চাও তাহলে তোমাকে এটা দেখতে হবে, যে ওর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, ফার্স্ট ওর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা, এবং 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 ওর রোধ কত সেটা। যদি কেউ বলে এই সার্কিটের মধ্য দিয়ে 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এর মধ্যে, তার মানে এর মধ্য দিয়ে কত যাবে, 30 যাবে, সুতরাং আয়ের মান কত হবে, 30 হবে। ওকে, আর রোধ সাপোজ এখানে 5, তাহলে এখানে কত হবে, আসলে 5 হবে। এইটাই আসলে ভোল্টেজ বের করার শর্ত। যদি কেউ কখনো বলে যে যে এইটার ভোল্টেজ কত, কি বললো বাবা, এইটার ভোল্টেজ কত, একটাবার ভাবো তো যে এইটার ভোল্টেজ যা হবে এইটার ভোল্টেজ কি তাই হবে নাকি আলাদা হবে, একই হবে। ভালো করে দেখো এই ভোল্টেজ কোথা থেকে পাচ্ছে, এখান থেকে পাচ্ছে। সার্কিট এভাবে হিসাব করো যে এইরকম একটা সার্কিট তোমাকে দেওয়া ছিল, এখানে 220 ভোল্ট, কত বাবা 220, তাহলে এইদিকে বাধা নেই, এই পর্যন্ত বাধা নেই, তাই না? আচ্ছা, তার মানে এই পর্যন্ত কত আছে, 220 আছে। তাহলে এ আসলে কার সাথে যুক্ত, সেই 220-এর সাথে যুক্ত, এও কার সাথে যুক্ত, সেই 220-এর সাথেই তো যুক্ত। তার মানে কি সমান্তরালে থাকলে দুইটা রোধ কি পরিমাণ ভোল্টেজ পাবে, একই পরিমাণ ভোল্টেজই তো পাবে, রাইট? একই পরিমাণ। যখন সিরিজে থাকে তখন ঘটনাটা কেমন হয়, যখন এভাবে থাকে তখন আসলে কি হয়, সাপোজ এটা 220, এ কিছু নেয়, রাইট? সাপোজ এ হয়তো 100 নিয়েছে, রাইট? এ কিছু নেয়, মানে এ 100 নিয়েছে, তার মানে কি এখানে ছিল তোমার 220, এ 100 নিয়েছে, তার মানে এখন কত আছে, এখানে 120 আছে। এই 120-এর মধ্যে এ কিছু নেই, সাপোজ এ 20 নিল, তাহলে এখানে কত আছে, 100 আছে, এ সেই 100টা খরচ করে। বাট যখন সমান্তরালে থাকবে, এই তিনটা রোধই যখন এভাবে সমান্তরালে দেয়া থাকবে, এইভাবে যখন দেয়া থাকবে, তখন ঘটনাটা আসলে কি হয়, এই 220 বাধা নেই, এই পর্যন্ত কোনো বাধা নেই, এও এখানে তার মানে কি 220-ই আছে, তাহলে এখানেও 220-এর সাথে সংযুক্ত, এও 220-এর সাথে সংযুক্ত, এও 220-এর সাথে সংযুক্ত। দ্যাট মিনস সবগুলোর ভোল্টেজ আসলে কি হয়, সেম ভোল্টেজ হয়ে যায়। তাহলে তোমাকে যদি বলে এইটার ভোল্টেজ কত, তাহলে তোমার কি করতে হবে, ওইটাই কত তড়িৎ যাচ্ছে এরকম কোনো কিছু না, কারণ ও ভোল্টেজ এর মধ্যে কত যাচ্ছে তার উপর ডিপেন্ড করে না, ভোল্টেজও কোথান থেকে পায়, এখান থেকে পায় বাবা, এখান থেকে ভোল্টেজটা পায়। তাহলে এখানে কত তড়িৎ আসতেছে সেটা দেখ, এখানে অর্থাৎ এই পয়েন্টে কত তড়িৎ আসতেছে সেটা তোমার জানতে হবে, কারণ V = IR নয়, তাহলে ওই পয়েন্টে কত তড়িৎ যাচ্ছে সেটা তোমার জানতে হবে, ইনটু ওই পয়েন্ট থেকে যতগুলো রোধ বের হয়ে গেছে তার তুল্য রোধ তোমাকে জানতে হবে। দ্যাট মিনস এখানে 3টা রোধ বের হয়ে গেছে, তার তুল্য রোধ বসাতে হবে। সার্কিট যদি এমন হতো, হ্যাঁ, এখানে সাপোজ 220, সাপোজ এখানে আরও একটা রোধ দেয়া আছে, হ্যাঁ, তো তোমাকে বললো এইটার ভোল্টেজ কত বা বিভব পার্থক্য, তুমি লিখলে V = IR, তো এর মধ্যে তো কত তড়িৎ যাচ্ছে, সাপোজ এর মধ্যে 10 যাচ্ছে, এর মধ্যে কত 10 যাচ্ছে, সুতরাং 10 এখানে লিখলা, ইনটু আর কত দেবা, আর হচ্ছে ওই প্রান্ত থেকে যতগুলো রোধ বের হয়ে গেছে তার তুল্য রোধ। ওই প্রান্ত থেকে কয়টা রোধ বের হয়েছে, একটা রোধ বের হয়েছে, একটা রোধের তুল্য রোধ আবার কি, ওটাই থাকবে। সুতরাং এ যদি 10 হয় তাহলে এখানে কি লিখতে হবে, তোমার 10 লিখতে হবে। এটাই আসলে মূল প্রসেস। এই প্রসেস যদি বুঝে থাকো তাহলে তুমি সবগুলো অঙ্কই পারবা। এটাই প্রসেস, আর কোনো প্রসেস নাই তুল্য রোধ বের করার। এখন দেখো পারো কি না, এখন সব অঙ্ক পারবা তোমরা, লজিক ওই এক জায়গাতেই আছে। আচ্ছা, কি বলেছে, R3 ও R4 এর বিভব পার্থক্য কত, R3 কোথায়, R3 এটা ছিল আমাদের R3, রাইট? এই যে এটা হচ্ছে আমাদের R3, তো R3 এর তুল্য রোধ আমি বিভব পার্থক্য বের করবো, আমি লিখলাম যে R3 এর বিভব পার্থক্য V/IR, রাইট? V/IR, I কত আমি জানি না, আর কত, আর হচ্ছে আমি তো এটার বিভব বের করতে চাচ্ছি, তাহলে এই বিন্দু থেকে যতগুলো রোধ বের হয়ে গেছে তার তুল্য রোধ, ওই বিন্দু থেকে কয়টা রোধ বের হয়েছে বাবা, একটা রোধ বের হয়েছে, তাহলে একটা রোধের মান কত, 5, তাহলে এখানে লিখে দেবা 5। এই তো এখন তোমার কাজটা কি, I এর মান বের করা। I কি, ওর মধ্য দিয়ে অর্থাৎ ওই পয়েন্টে কত তড়িৎ ঢুকছে সেটা,
ওই পয়েন্টে কত তড়িৎ ঢুকছে সেটা। তো ওই পয়েন্টে কত তড়িৎ ঢুকছে সেটা আমরা বুঝবো কী করে? ওই পয়েন্টে পুরো সার্কিটের তড়িৎ ঢুকছে। পুরো সার্কিটের তড়িৎ ঢুকছে না? অবশ্যই। কীভাবে একটু দেখো তো, যে সাপোজ এটা একটা বর্তনী, দেখো তো সাপোজ এখানে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, এই জায়গায় এসে 10 অ্যাম্পিয়ার কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে, এদিকে একটু যাবে এদিকে একটু যাবে। প্রশ্ন হচ্ছে কোন দিকে কতটুকু যাবে সেটা পরের ব্যাপার। আই এর ইকুয়েশন কার উপর? আই ইকুয়াল ভি বাই আর। তাহলে আইটা কার উপর ডিপেন্ড করছে? ভি এর ওপরে আর আর এর ওপরে, তাই না? তাহলে একটু চিন্তা করো তো, এই জায়গায় ভি এর মানের কি কোনো চেঞ্জ আছে? না। যখন সমান্তরালে থাকে তখন কি ভি চেঞ্জ হয়? না। তাহলে এর মধ্যে দিয়ে কত তড়িৎ যাবে সেটা ভি এর উপর ডিপেন্ড করবে? নাহি, কারণ তারা সমান্তরালে আছে, ভি এর উপরে ডিপেন্ড করবে না। কার উপর ডিপেন্ড করবে? আর এর ওপরে। যদি এই 2 আর সমান হয় তাহলে এই 10 এদিকেও 5 যাবে, এদিকে 5 যাবে, রাইট? কারণ আই কার উপর ডিপেন্ড করছে? ভি এবং আর এর ওপরে। আমরা দেখছি দুটো সমান্তরালে আছে, রাইট? যদি সমান্তরালে থাকে তাহলে তারা ভোল্টেজ সেম পাবে, এখানে একই ভোল্টেজ থাকবে। তাহলে এখানে তো ভোল্টেজের চেঞ্জ নাই, তাহলে তড়িৎ যদি কোনো কারণে পরিবর্তিত হয় সেটা রোধের কারণে হবে। সুতরাং এর রোধ যদি বেশি হয় তাহলে এদিকে একটু তড়িৎ কম যাবে, আর এর রোধ যদি কম হয় তাহলে এদিকে একটু তড়িৎ বেশি যাবে। দুইটার রোধ যদি সেম হয় তাহলে তড়িতের পরিমাণ কি হবে? একদম ভাগ হয়ে যাবে। 10 এখানেও 5, এখানে 5 হয়ে পার হয়ে চলে যাবে। কিন্তু এই পয়েন্টটায় যে 5 আসছে 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 5 আসছে আসছে আসছে, এই দিকে যখন যাবে এই 5 আবার কত পাবা তুমি? 10 পাবা। তার মানে এই যে তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে কত ভোল্টেজের জন্য? 15 ভোল্টেজের জন্য। এই যে 15 ভোল্টেজের জন্য তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই জায়গায় এসে দুই ভাগ হয়েছে, এই জায়গায় এসে দুই ভাগ হয়েছে, এই জায়গায় এসে দুই ভাগ হয়েছে, সেই দুই ভাগ দুই ভাগ দুই ভাগ আবার মিলিত হয়ে এদিকে গেছে। তার মানে কি? পুরো বর্তনীর তড়িৎই কিন্তু এর মধ্য দিয়ে যাবে। তার মানে আই কত হবে? আই হবে পুরো সার্কিটের তড়িৎ আমাদেরকে বের করতে হবে। তো এখন আমি কি করব? এখন আমি পুরো সার্কিটের তড়িৎটা বের করব। বুঝতে পারতেছো? আই ইকুয়াল ভি বাই আর। তাহলে ভি কত লিখবো? ভি লিখবো আমি 15, কারণ পুরো সার্কিটের তড়িৎ ওর মধ্যে দিয়ে যাচ্ছে, আর পুরো সার্কিটে ভোল্টেজ কত আছে? 15 আছে। এই 15 ভোল্টেজ কি শুধু এই কয়েকটা রোধের জন্য নাকি সম্পূর্ণ রোধের জন্য ব্যবহৃত হচ্ছে? সম্পূর্ণ রোধের জন্য। তাহলে এই আরটা কি হবে? আরটা হবে তুল্যরোধ। কেমন তুল্যরোধ? পুরো সার্কিটের তুল্যরোধ। নিশ্চয়ই পুরো সার্কিটের তুল্যরোধ বের করতে পারবো, এবং পুরো সার্কিটের তুল্যরোধ আমরা এর আগে একটু আগে বের করেছিলাম, রাইট? কত হয়? 15, 10 হয়েছিল এবং 1.5। তার মানে এই 1.5 বসবে আসলে এখানে। তাহলে এই R3 এর মধ্য দিয়ে কত ভোল্টেজ ব্যবহার করছে সেটা বের হয়ে যাবে। এটাই তো প্রসেস, যে এইটার ভোল্টেজ কত বা ভোল্টেজ ডিফারেন্স কত সেটা বের করতে চাইলে ওর মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা বসাও, আর ওই বিন্দু থেকে যতগুলো রোধ বের হয়ে গেছে তার তুল্য রোধ বসাও। ওই বিন্দু থেকে তো একটাই রোধ, তাহলে ডিরেক্টলি 5 বসবে। এখন ওই বিন্দুতে কত তড়িৎ ঢুকছে আমরা জানি না, কিন্তু ওই বিন্দুতে পুরো সার্কিটের তড়িৎ ঢুকছে, কারণ এই তড়িৎ এখানে দুই ভাগ হয়েছে কিন্তু ওখানে তো ভাগ হয়নি। তাহলে আমরা পুরো সার্কিটের তড়িৎ বের করবো। আই ইকুয়াল ভি বাই আর। ভি কত? 15। এই 15 কি শুধুমাত্র এ ব্যবহার করছে না, সবাই ব্যবহার করছে, সবাই। তাহলে তুল্যরোধ কি বসবে? আর পি বসবে, মানে পুরোটাই বসবে। আর কি তুল্যরোধ? পুরো সার্কিটের তুল্যরোধ বসবে। তো আমরা তো পুরো সার্কিটের তুল্যরোধ গ নম্বর থেকে বের করে আসছি, সিম্পলি এখানে বসিয়ে দেবো। তাহলে তুল্যরোধ আমাদের আই কত হবে? 1.5 অ্যাম্পিয়ার। এই 1.5 অ্যাম্পিয়ার এখানে বসে দাও, তাহলে এর বিভব পার্থক্য কত সেটা বের হয়ে যাবে। এখন আবার তোমাদেরকে বলেছে কি? আবার তোমাদেরকে বলেছে যে R4 এর বিভব পার্থক্য কত? দ্যাট মিনস এইটার বিভব পার্থক্য কত, এইটার বিভব পার্থক্য কত। তো একইভাবেই করবো, অঙ্কটা কঠিন কিচ্ছু নয়। তুমি R4 এর বিভব পার্থক্য এবার হয়তো বের করছো ভি, আবার ইকুয়েশন কি? আই আর। আই কি? R4 এর মধ্যে দিয়ে যত তড়িৎ যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে, ভালো করে বোঝো, R4 যে ভোল্টেজ পাবে ওরাও কি সে একই ভোল্টেজই পাবে? ভালো করে দেখো, দেখো ভালো করে দেখো, যে এই জায়গায় ভোল্টেজ, এই জায়গায় ভোল্টেজ, এই দুইটা মিলিয়ে যা হবে এরও কিন্তু আসলে তাই হবে। তাহলে যখন R4 এর ভোল্টেজ বের করবা, কোন বিন্দু থেকে R4টা সৃষ্টি হচ্ছে? এই বিন্দু থেকে। এটা মনে রাখো, এই R4টা কোন বিন্দু থেকে সৃষ্টি হচ্ছে? এই বিন্দু থেকে সৃষ্টি হচ্ছে। R4টা কোন বিন্দু থেকে? এই বিন্দু থেকে সৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে ওই বিন্দুতে কত তড়িৎ যাচ্ছে সেটা একটু বের করতে হবে। কী করতে হবে? ওই বিন্দুতে কত তড়িৎ যাচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। ওকে, ওই বিন্দুতে কত তড়িৎ যাচ্ছে সেটা বের করো। এবং আর কি হবে? আর হবে ওই বিন্দু থেকে যতগুলো রোধ বের হয়ে গেছে তার তুল্য রোধ। ওই বিন্দুতে কত তড়িৎ যাচ্ছে বাবা? ওই বিন্দুতে তড়িৎ যাচ্ছে পুরো সার্কিটের তড়িৎ, যেটা একটু আগে 1.5 অ্যাম্পিয়ার আমরা করে আসছি। 1.5 অ্যাম্পিয়ার একটু আগে আমরা করে আসছি। এবং ওই বিন্দু থেকে যতগুলো রোধ বের হয়ে যাচ্ছে তার তুল্য রোধ। ওই বিন্দু থেকে কয়টা রোধ বের হয়েছে? এদিকে দুইটা আর এদিকে একটা,
ক্লিয়ার হুয়া? তাহলে ওটা এখন তুমি কি করবা, আরপি বসবে এখানে। এই আরপির মধ্যে কে কে ইনক্লুডেড, দুটা সিরিজে আছে, একটা সমান্তরালে আছে, বসিয়ে দাও, তাহলে এই অঙ্কটা আসলে হয়ে যাবে। এটাই আসলে প্রসেসটা আসলে এটাই, আর কিচ্ছু নয়। এই একটা কথাই আমি বারবার অঙ্কের ক্ষেত্রে বলি, আমি বারবার ওই একটা কথাই বলবো যে 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 পয়েন্টের ভোল্টেজ, কারণ এই R4 এর ভোল্টেজ এখানে পাবা, তাহলে এই পয়েন্টের ভোল্টেজে R4 এর ভোল্টেজ, তাহলে ওই পয়েন্টের ভোল্টেজ কীভাবে বের করবা, ওই বিন্দুতে কত তড়িৎ ঢুকছে সেটা, ইয়েস ওই বিন্দুতে কত তড়িৎ ঢুকছে সেটা মূল তড়িৎ প্রবাহ ঢুকছে, রাইট? কারণ ওখানে তো ভাগ হয়নি, ভাগ তো হয়েছে এখানে। যদি বলতো এর ভোল্টেজ কত, তাহলে ঘটনা আলাদা হতো। বোঝাচ্ছি, সেটা আমি বোঝাচ্ছি। আমাদেরকে বলেছে R4 এর ভোল্টেজ কত, আর ভোল্টেজ কোথায়, এখানে যুক্ত, আর এখানে যুক্ত, তাহলে এই দিকে এই পর্যন্ত আসবে, তাই তো কথা। তো এই বিন্দুতে যে ভোল্টেজ হবে সেটাই তো R4 এর ভোল্টেজ হবে, ভালো করে বোঝো। এই বিন্দুতে ভোল্টেজ হবে সেটা R4 এর, বাট এই বিন্দুতে যে ভোল্টেজ হবে সেটা কি R1 এর হবে নাহি। ঘটনা এখান থেকেই উল্টে যায়। খুবই ভালো করে বুঝতে হয় এই জায়গাটা, যে এই বিন্দুতে যে ভোল্টেজ, সাপোজ এই বিন্দুতে ভোল্টেজ হচ্ছে সাপোজ 50, 15 দেওয়াই আছে, তো সাপোজ 10, কত 10, কারণ এ হয়তো 10 খরচ করেছে, ও 5 খরচ করেছে, এই তো ব্যাপার আসলে। তো সাপোজ এই বিন্দুতে ভোল্টেজ 10, তার মানে এ কার সাথে যুক্ত, 10-এর সাথে যুক্ত। এ কার সাথে, 10-এর সাথে নাই, 10-এর সাথে যুক্ত, বাট এ যদি 10 নিয়ে নেয় তাহলে আর বাধা তো আরও একটা আছে, তাহলে ওর মধ্যে দেখি তড়িৎ যাবে। এই বিন্দুর ভোল্টেজ 10, এই বিন্দুর ভোল্টেজ 10 মানে হচ্ছে R4 এর ভোল্টেজও 10, কারণ R4 ডাইরেক্টলি 10-এ যুক্ত আছে। যদি এখানে আরও একটা রোধ থাকতো তাহলে কি R4 10 পেত না। সাপোজ এখানে বললাম না R4 সাপোজ 10, তাহলে এই R4 10-এর সাথে যুক্ত, পুরো 10ই ও পাবে। কিন্তু যদি এখানে আরও একটা রোধ থাকতো তাহলে কিন্তু এ আর 10 পেত না। এই 10-এর মধ্যে এ কিছু অংশ পেত, এ কিছু অংশ পেত। এটাই তো ব্যাপার আসলে। ঘটনা বুঝতে হবে, মূল ঘটনা শোনো, মূল ঘটনা শুনতে হবে বাচ্চা। অঙ্ক কয়টা করবা, অঙ্ক তো হাজার হাজার অঙ্ক করে শেষ করতে পারবা তুমি জীবনে? লজিক বুঝতে হবে। সাপোজ এখানে 220 ভোল্ট দেয়া আছে, বাধা নেই, এই জায়গাতে, এই জায়গাকে 220 থাকবে না, কেন? কারণ এ যদি এখানে 220 থেকে যায় তাহলে এ কী দিয়ে অতিক্রম হবে, এ বাধা কী দিয়ে অতিক্রম হবে। আচ্ছা, তাহলে যদি এটা না থাকতো, ওকে, যদি না থাকতো তাহলে এই জায়গায় 220ই থাকতো। ওকে, খুব ভালো, কোনো জায়গায় নেই এখানে 220, এই 220 এ পেত 220, কোনো সমস্যা হতো না। বাট এ কি 220 পেত না। এ যদি 220 পায় তাহলে ওর সামনে যে আরও একটা বাধা আছে ওটা কি দিয়ে অতিক্রম হবে। সুতরাং এ 220 পাবে না, এ হয়তো সাপোজ 100 পেল আর ও পাবে 120, আবার সেই মিলিয়ে কত হবে, 220ই হবে। তো এই ব্যাপারগুলো খুব ভালো করে তোমাদেরকে আগে বুঝতে হবে যে এ কেন 220 পাবে, কারণ এর পরে আর কোনো বাধা নাই। আমি যদি এরকম করে বলতাম, সার্কিটটা এরকম দিতাম, একটা অঙ্ক শেখো, ভালো করে শেখো, এইভাবে যদি দিতাম, আমি যদি বলতাম এটা 220, তুমি কি বলতা, হ্যাঁ বাধা নেই, এখানে 220, গুড। তাহলে এ 220-এর সাথে যুক্ত, তাহলে এ 220 পাবে, এও 220-এর সাথে যুক্ত, তাহলে এও 220 পাবে, এবং এরপরে আর কোনো বাধা নেই, তার মানে 220 এখানেও আছে, পুরো সার্কিট ঘুরে আসতে 220 খরচ হয়ে গিয়েছে। ঘটনা এরকম না হয়ে কি হয়েছে, ওখানে একটা ছিল, এইবার এখানে একটা যুক্ত করে দিয়েছে, তাহলে ঘটনা কি হবে, এরপরে তো আর কোনো বাধা নেই, সুতরাং ও 220, এ 220 ঠিকই পাবে, বাট এ আর 220 পাবে না, কারণ এ যদি 220 নিয়ে নেয় তাহলে এই বাধা অতিক্রমের জন্য ভোল্টেজ কই থাকবে, ভোল্টেজও থাকবে না। সুতরাং এই রোধ আসলে 220 পাবে না, কিছু কম পাবে, বাকিটা ও পাবে। তো আমাদেরকে বলেছে আসলে কি, আমাদেরকে বলেছে R4 এর ভোল্টেজ কত। তো R4 এর তো পরে কোনো বাধা নাই, R4 এর কি নাই বাবা, পরে তো কোনো বাধা নাই, রাইট? এই পর্যন্ত কোনো এটা তো আলাদা করে বের করেই নিয়েছি আমরা। এটা তো যদি এটা না থাকতো ডিরেক্টলি R4 এর ভোল্টেজ আমরা কত বলতে পারতাম, 15 বলতে পারতাম। ক্লিয়ার হুয়া? যদি এটা না থাকতো তাহলে ডিরেক্টলি আমরা R4 এর ভোল্টেজ 15 বলতে পারতাম, 15 বলে দিতাম, কারণ ওর পরে আর কেউ নাই। বাট এদেরটা 15 বলা যেত না, যেহেতু এখানে একটা রয়েছে, সুতরাং এখানকার R4 এর ভোল্টেজ আর 15 বলা যাচ্ছে না, কারণ এই 15-এর মধ্যে এই অংশ কিছু নিয়েছে, এরা কিছু নিয়েছে, আর ও কিছু নিয়েছে, রাইট? ও যেটা নিয়েছে সেটা মূল অংশ থেকে বিয়োগ হয়ে গিয়েছে, ওকে সেটা আমরা দরকার নেই। তো এখানে সাপোজ ছিল 10,
এই 10 কে পাবে? এ ডিরেক্ট পাবে, কারণ এ ডিরেক্টলি 10-এর সাথে যুক্ত এবং এর পরের আর কেউ নাই, সুতরাং 10 নিয়ে নেবে। বাট এই 10 এ পাবে না, এও পাবে না, এই 10-এর মধ্যে এ কিছু পাবে, এ কিছু পাবে। সুতরাং R4 এর ভোল্টেজ বের করার মানে হচ্ছে তুমি এই পয়েন্টের ভোল্টেজ বের করো, সেটাই R4 এর ভোল্টেজ হবে। কিন্তু যদি তোমাকে বলতো যে R1 এর ভোল্টেজ কত, R1 এর বিভব পার্থক্য কত, ঝামেলা এখান থেকে সৃষ্টি হতো। যদি বলতো R1 এর ভোল্টেজ কত, তাহলেই ঝামেলা সৃষ্টি। এখন তুমি হিসাব করবা কিভাবে? R1 তাহলে কি লিখতে? V = IR। R1 অর্থাৎ শুধুমাত্র এটার বলেছে বাবা, তার মানে এই দুইটা পয়েন্টের বলেছে, ক্লিয়ার? এই দুইটা পয়েন্টের ক্ষেত্রে বলেছে R1 এটা তো শুধু এটার জন্য। তাহলে তুমি কি লিখতে? V = IR। I কত জানি না, R কত? R হচ্ছে 4, এটা 1 নম্বর ইকুয়েশন দিতে। এবার তুমি I কত? I কি পুরো সার্কিটের তড়িৎ প্রবাহ? নাহি 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 নাহি, তড়িৎ ভাগ হয়েছে তো। পুরোটা ছিল 1.5, এই 1.5 এই দিকে কিছু পরিমাণ গিয়েছে, এই দিকে কিছু পরিমাণ গিয়েছে, রাইট? এই দিকে কিছু পরিমাণ গিয়েছে, এই দিকে কিছু পরিমাণ গিয়েছে, তাই তো ঘটনা। তাহলে 1.5 থেকে এই দিকে কত যাচ্ছে? দেখো ভোল্টেজ বের করে কিভাবে, যে তোমাকে যদি এইটার ভোল্টেজ বের করতে বলে, তাহলে তোমার কি করতে হবে? তাহলে ওর মধ্য দিয়ে, ওই পয়েন্টের মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা লাগবে, এবং ওইটার রোধ লাগবে। ওইটার রোধ কত? 4 বসিয়েছো, ওইটার মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা তো জানি না। তাহলে ওই তড়িৎটা তো আমাকে বের করতে হবে। ওই তড়িৎ কীভাবে বের করবে? এখন আমি দেখলাম যে এখানে 1.5 বা এটাকে একটা পূর্ণ সংখ্যা নাও, হ্যাঁ পূর্ণ সংখ্যা নাও। সাপোজ এখানে 10 এম্পিয়ার, 10 নয় বেশি হয়ে গেল, 4 এম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে। এই 4 কী হবে? এই দিকে 1 ভাগ হবে, এদিকে 1 ভাগ হবে। তাহলে তুমি এখন দেখার চেষ্টা করো এই দিকে কত ভাগ যাচ্ছে। এই দিকে যা যাবে বাকিটা তার বিপরীতে যাবে, রাইট? এই দিকে যা যাবে বাকিটা তার বিপরীতে যাবে। তো তুমি বের করবে I = V/R, এটাই তো তড়িৎ প্রবাহ মাত্রা বের করার নিয়ম। তো এদিকে কত যাচ্ছে, এটা কত ভোল্টেজ পাচ্ছে? সাপোজ এখানে ভোল্টেজ কত আছে? 10 আছে, তাহলে এখানে 10 বসবে। আর কত হবে? এটা রোধ এখানে বসবে। এইটা যা আসবে তার মানে হচ্ছে এটা হচ্ছে এই দিকে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে এই দিকে তড়িৎ প্রবাহ মাত্রা। তো বিয়োগ করে দিলেই মূল তড়িৎ, সাপোজ 4, ভালো করে দেখো 4 এখানে কি হবে? 2 ভাগ হবে। সাপোজ এইদিকে আসতেছে 2, বা এইদিকে আসতেছে সাপোজ 1। কোন সূত্রটা বের করেছো? I = V/R দিয়ে বের করেছো। V কি? V হচ্ছে এই প্রান্তের বিভব, কারণ এইদিকে তো একটাই রোধ আছে, এখানে যে ভোল্টেজ থাকবে সেটাই পেয়ে যাবে, কোনো সমস্যাই নেই। ওকে, I এদিকে কত সেটা বের করো। তাহলে সাপোজ এদিকে আসছে 1 এম্পিয়ার, তাহলে এদিকে কত যাচ্ছে? 4 - 1, কারণ মূল প্রবাহ 4 ছিল, 1 বিয়োগ করলে 3 ছিল, এই 3 এবার এখানে বসবে। এইটাই হচ্ছে অঙ্কের প্রসেস, এটা আসলে অঙ্কের প্রসেস। অঙ্ক ওইভাবে শেখে না, মুখস্থ করে অঙ্ক শেখা যায় না, এবং 10টা সৃজনশীল সমাধান করেও অনেক সময় স্টুডেন্টরা একটাও সমাধান করতে পারে না। বাসায় 10টা সৃজনশীল করে গিয়ে ওখানে প্রথমে আটকে গেছে। তার কারণ কি? তার কনসেপচুয়াল এরর হচ্ছে, তার কনসেপ্টের ঠিক ঠিকানা নাই। এইভাবে একটা অঙ্ক করো তোমরা বাসায় বসে বসে, হ্যাঁ দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে একটা অঙ্ক করো, যে সাপোজ এখানে 220 ভোল্ট দেওয়া আছে, ওকে, এটা সাপোজ R3, এটা হ্যাঁ R3, সাপোজ এটা 10 ওহম বা 5 ওহম, এটা সাপোজ R1 2 ওহম, R2 6 ওহম, ওকে। তো তোমাকে যদি কখনো বলে যে এইটা কত ভোল্টেজ নিচ্ছে, হ্যাঁ এইটা কত ভোল্টেজ নিচ্ছে, এইদিকে বাধা নেই, তাহলে এখানে কত পাবে বাবা? ওখানে 220ই থাকবে, কোনো সমস্যাই নেই। এই অঙ্ক যদি বোঝো তাহলে সবই বুঝছো। অঙ্ক এখন বাসায় বসে বসে করো, দেখো কত সহজ লাগে। 220 আছে, এই 220, এদিকে 2টা আছে না বাবা, এরকম ভাবো না। ভোল্টেজ 220, সাপোজ এটাই 220, এখান থেকে কয়টা বেরোয়েছে? 2টা, এই যে বেরোয়েছে 2টা, তাহলে এর রোধ 2, এটা 6, এ কি 200 পাবে? বলো, 220 দিয়েছি, সাপোজ 220, তাহলে কি 220 পাবে? না, এ কিছু পাবে, ও কিছু পাবে, রাইট? তার মানে অবশ্যই এখানে 220 থাকলেও এ 200 পাবে না, মানে এ 220 পাবে না, ও 220 পাবে না, ভাগ হয়ে যাবে। বাট এ কত পাবে? এ 220ই পাবে, কারণ এ ডিরেক্টলি 220-এর সাথে যুক্ত এবং এরপরে আর কোনো বাধা নেই। সুতরাং এ 220 পাবে 100%।
বাট ও 220 পাবে না। তাহলে তোমাকে যদি কখনো বলে এইটার তড়িৎ মানে এটার ভোল্টেজ কত, তাহলে তুমি ইকুয়েশন কীভাবে লিখবা? ভি ইকুয়াল আই আর লিখবা আই কত? আই হচ্ছে ওর মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা কি আমরা জানি না। তাহলে আই এখানে লিখে দিলাম। আর কত? আর হচ্ছে কত? 6, কারণ তুমি এটার ভোল্টেজ বের করবা, তাহলে ওই বিন্দু থেকে যতগুলো রোধ সৃষ্টি হয়েছে তার তুল্য রোধ, তাহলে ওই বিন্দু থেকে কয়টা রোধ সৃষ্টি হয়েছে? একটা, তাহলে শুধু 6 বসে যাবে। ওকে, এটাকে দিয়ে দাও 1 নম্বর ইকুয়েশন। এখন আমার কাজ হচ্ছে ওইটার মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা বের করা, ওইটার মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা বের করা। তো তুমি চিন্তা করলা তড়িৎ তো এখানে এদিকে 1 ভাগ হচ্ছে, এদিকে 1 ভাগ হচ্ছে, তাহলে তুমি এখন এখানে মানে যদি মূল তড়িৎ থাকে 100 অ্যাম্পিয়ার, এখানে যদি যায় 50, তাহলে ওখানে কত যাবে? 50। এটাই তো কনসেপ্ট। তাহলে মূল তড়িৎ কত সেটাই কি আমরা জানি না? মূল তড়িৎই তো আমরা জানি না। তাহলে আগে মূল তড়িৎটা বের করো। আই ইকুয়াল ভি বাই আর। ভি কত? ভি 220। এই যে 220, এটা কি এ পাচ্ছে নাকি পুরো সার্কিট পাচ্ছে? পুরো সার্কিট পাচ্ছে। তাহলে 220। আর কত হবে? তাহলে যেহেতু এই 220 সবাই পাচ্ছে, আর হচ্ছে পুরো বর্তনীর তুল্যরোধ, রাইট? পুরো বর্তনীর তুল্যরোধ। তাহলে এখানে পুরো বর্তনীর তুল্যরোধ বসিয়ে দিবা, নিশ্চয়ই বের করতে পারবা। সাপোজ সেটা বের করার পরে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা আসছে 10 অ্যাম্পিয়ার, বা ধরো অ্যাজিউম করো 10 অ্যাম্পিয়ার। তাহলে এই দিকে কত যাচ্ছে? আমার মূল তড়িৎ প্রবাহ কত আছে? 10 অ্যাম্পিয়ার আছে, তাই না? 10 অ্যাম্পিয়ার আছে। ওকে, খুব ভালো কথা। তাহলে এই 10 অ্যাম্পিয়ার কী হচ্ছে? এদিকে ভাগ হচ্ছে আর ওদিকে ভাগ হচ্ছে, তাহলে এই দিকে যা যাচ্ছে তার বাকি অংশ ওদিকে যাচ্ছে। আমাদের এইটার ভোল্টেজ বের করতে চাইলে ওর মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে? তড়িৎ এখানেও যা আছে ওখানেও তাই আছে, এখানে তো আর তড়িতের ব্রাঞ্চ তৈরি হয়নি। এর মধ্য দিয়ে যা তড়িৎ ওর মধ্য দিয়ে একই তড়িৎ, তাহলে ওর মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে বের করবো কীভাবে? মূল প্রবাহ থেকে এটা করে দেবো বিয়োগ। ওই দিক থেকে তড়িৎ কত এটা বের করা যায় সেটা আমি বলে দিচ্ছি একটু পরে, কিন্তু ওটা দুইটা রোধ তো এই জন্য ওদিক দিয়ে করাচ্ছি না। তো এদিকে কত তড়িৎ আসছে আমরা একটু দেখি। ইকুয়েশন কি? আই ইকুয়াল ভি বাই আর। ভি কত? ভি 220। আর কত? এইটার মধ্য দিয়ে তড়িৎ কত সেটা বের করতেছ। তাহলে কি পুরো সার্কিটের তুল্যরোধ বসবে নাকি শুধু 5 বসবে? শুধু 5 বসবে বাবা। তাহলে এইবার আয়ের মান পাবা কি পাবা না? কোন আই? সাপোজ এটা I1, কারণ তুমি এই রোধ কারটা বসাইছো, পুরোটার নাহি, শুধু এটার। তাহলে এর মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটাই বের হবে। তো সাপোজ এর মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে 7 অ্যাম্পিয়ার। কত? 7 অ্যাম্পিয়ার যাচ্ছে। তাহলে বাকিটা কোথায় যাবে? এদিকে যাবে 3 অ্যাম্পিয়ার। সেই 3টাই আসলে এখানে বসবে। দ্যাটস ইট, এটাই প্রসেস। এখন যদি তোমার মনে হয় যে না আমি এই দিক দিয়ে বের করবো না, ওর মধ্য দিয়েই কত তড়িৎ যাচ্ছে সেটা বের করবো, করো। তাও কি হবে? আই ইকুয়াল ভি বাই আরই হবে, রাইট? আচ্ছা, ভি কত? ভি হচ্ছে এই যে এই জায়গায় ভোল্টেজ কত সেটা, রাইট? মানে এইটাকে এখন একটা সার্কিটের মতো ভাবনা বাবা, একটা সার্কিটের মতো ভাবনা, একটা সার্কিট ভাব। এটা একটা সার্কিট ভাবো, এটা যে যার এখানে 220 আর দুইটা রোধ রয়েছে। তাহলে এর মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে কীভাবে বের হবে? আমি যদি বলি এর মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে কীভাবে বের হবে, তুমি কী করতা? আই ইকুয়াল ভি বাই আর লিখতা বা ই বাই আর লিখতা, লিখে ভি কত বসাইতা? ভি নিশ্চয়ই 220 বসাইতা। তাহলে এখানে কত ভোল্টেজ পাচ্ছে? 220 তো 220 বসাইতা। আর কি বসাইতা? দুইটা মিলিয়ে বসাইতা না? তাহলে এই বিন্দু থেকে কয়টা রোধ? দুইটা রোধ, তাহলে দুইটা R1 প্লাস R2 করে দিতা। দ্যাটস ইট। তাহলে শুধুমাত্র এর মধ্য দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা বের হতো। এইবার এই আরটা বের করে এখানে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যেত, রাইট? এই তো ব্যাপার। আসলে আমি যে কথাগুলো বলেছি খুবই গুরুত্ব দিয়ে শোনো, বেশি অঙ্ক করতে হবে না। একটা অঙ্ক আমি শিখাই দিয়েছি বিভিন্ন প্রসেসে, যত বড় কঠিন অঙ্কই দেখ না কেন, যদি এই কয়েকটা কথা তোমরা বুঝতে পারো, তো এই ভোল্টেজ নির্ণয় সংক্রান্ত বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ, এখানে ভোল্টেজ, সেখানে ভোল্টেজ, সবই তোমরা পারবা। তারপরেও এই রিলেটেড আমি কিছু ম্যাথ তোমাদেরকে করাবো। আজকে বেসিকটা আলোচনা করলাম, কারণ কোশ্চেন এখান থেকে আসবে, বিভব পার্থক্য এখান থেকে আসবে। এবং তোমরা খেয়াল করলে দেখবে আমি এগুলো লজিক্যালি করাই, কোনো সূত্র দিয়ে এই ল সেই ল দিয়ে আমি করাই না, আমি কনসেপ্ট থেকে অঙ্ক করাই। যে যেটাই বলুক না কেন আমার কনসেপ্ট কোথায়, যে এখানে ভোল্টেজ বের করতে বলছে, তাহলে এখানে যে ভোল্টেজ সেটা এ পাবে না, কারণ এ কিছু খরচ করে ফেলবে। তবে এখানে যে ভোল্টেজ এ সেটা পাবে, কারণ এরপর আর কেউ নাই, এই পর্যন্ত কেউ আর নাই। সুতরাং এখানে যে ভোল্টেজ এ পাবে, কিন্তু এ পাবে না। তাহলে এ কত পাবে?
ভি ইকুয়াল আই আর, আই কত এর মধ্যে দিয়ে যে তড়িৎ যাচ্ছে সেটা, আর আর কত এই পয়েন্ট থেকে যতগুলো রোধ, এই পয়েন্ট থেকে একটা রোধ তো একটা রোধ বসিয়ে দেবো। আই কত আমি খেয়াল করব ওর মধ্যে দিয়ে এখানে মূল তড়িৎ প্রবাহ দুই ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই ভাগের মধ্য দিয়ে কত যাচ্ছে সেটা যদি বের করতে পারি, কারণ একটা রোধ আছে এখানে, আমি ডিরেক্টলি লিখতে পারবো আই ইকুয়াল ভি বাই আর। ভি কত কত বিন্দুতে এখানকার ভোল্টেজ আমি দিব, আর আর কত এটা 10 দিয়ে দেবো। তুমি যদি এই ভি এখানকার দিয়ে আর পুরোটার দাও তাহলে তো এইটার মধ্যে দিয়ে তড়িৎ বের হবে না, পুরো সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎ বের হবে, তাই না? এটা তো বুঝতে হবে তোমাকে। তো আর এটা বসিয়ে দেবো, তাহলে এটার মধ্যে দিয়ে তড়িৎ বের হয়ে যাবে, মূল প্রবাহ থেকে এটা বিয়োগ করলে এটার মধ্যে দিয়ে বের হয়ে যাবে। এভাবেও করতে পারি, অথবা তোমার যদি মনে হয় এইটার মধ্যে দিয়েই তড়িৎ কত করো, আই ইকুয়াল ভি বাই আর। ভি কত, ভি হচ্ছে এই পয়েন্টে ভোল্টেজ কত আছে, সাপোজ 20 আছে, 20, আরে 20 কি এ পাচ্ছে নাহি, এও পাচ্ছে এও পাচ্ছে, তার মানে নিচে হবে R1 প্লাস R2, এই তো 4 + 6। এই যে কনসেপ্ট, যে ভোল্টেজ আমি বসাচ্ছি সেই ভোল্টেজ কি ও পাচ্ছে নাকি আরও ভোল্টেজ আরও কিছু রোধ পাচ্ছে? তো এখানে যে ভোল্টেজ আছে সে এ কিছু পাচ্ছে ও কিছু পাচ্ছে, তো তড়িৎ যখন বের করবা ভি এর মান এটা বসালে ওই ভি কে পাচ্ছে এটা তোমাকে দেখতে হবে, এও পাচ্ছে এও পাচ্ছে, সুতরাং R1 প্লাস R2 করতে হবে। দ্যাটস দ্য কনসেপ্ট। 5টা সৃজনশীল সলভ করে কিচ্ছু হবে না যদি তোমার কনসেপচুয়াল এরর থাকে। এইভাবে অঙ্কগুলো করো, তারপরে যদি না পারো পরে দেখা যাবে। ওকে, যদি এই কথাগুলো বোঝো, না হলেও যদি দ্রুত মনে হয় কথাগুলো, প্রচুর লেকচার দেওয়া আছে শুধু এগুলো নির্ণয় সংক্রান্ত। আমি শুধুমাত্র ভোল্টেজের ওপরেই কথা বলছি আজকে 40 মিনিট। ভোল্টেজ কীভাবে বের করতে হয়, একক থাকলে আলাদা থাকলে যে কোনোভাবে, যত কঠিন সার্কিটে দেওয়া থাক তোমরা পারবা যদি আমার এই কথাগুলো বুঝে থাকো।